মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার কথাগুলো শোনার জন্য এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য। আজকে আপনারা জানেন যে 21শে ফেব্রুয়ারি, আজকে ফেব্রুয়ারি মাসে 21 তারিখ, মহান ভাষা দিবস। 1952 সালের এই দিনেই বুকের তাজা রক্ত ঢেলে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেশের সূর্য সন্তান শহীদ রফিক, জব্বার, বরকত সহ অগণিত লোক। আজকে সেই দিন। আর আজকের এই দিনেই আপনার গতকাল রাতে আপনারা অনেকেই দেখেছেন যে অবস্থাটা, সেখানে দেখেছেন যে জামাতের আমির, জামাত ইসলাম যারা নাজায়েজ বলতেন, তারাও আজকে স্বার্থের মানে বাংলাদেশকে যারা স্বীকৃতি দেননি, যারা এই মাতৃভাষাকেও স্বীকৃতি দেন নাই, যাদের কাছে উর্দুই সর্ববৃহৎ পবিত্র ভাষা, তারাও গিয়েছিলেন পলিটিক্স এবং ওখানে সাংবাদিকদের সেই জিজ্ঞাসা যে আপনারা কি এখনো ফুল দেওয়াকে নাজায়েজ ভাবেন কিনা, সেটার প্রশ্নে তিনি বিব্রত বোধ করেছেন। তো এইভাবেই আজকে ভাষা দিবস পালিত হলো, গতকাল রাত থেকে এখনো চলছে। হয়তো আজকে বিকাল 4টা 5টা পর্যন্ত চলবে। বিভিন্ন দল গ্রুপে গিয়ে ফুল দিবে, ফুল দেওয়া শুরু করবে। তো আজকের এই দিনে দুই একটা ঘটনা অবশ্য একটু দৃষ্টিকটু হয়েছে, এবং আপনারা এই মুহূর্তে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকের ভিডিওটা সরাসরি আসলে বিএনপি বা তারেক রহমানের জন্যই। তবে যারা আমার ফ্যান ফলোয়ার, আওয়ামী লীগ করেন, আমার মতো যারা আওয়ামী লীগের দালাল, তারাও শুনে দেখতে পারেন পরবর্তী কোনো এক সময় আমাদের জন্য এই ভিডিওটা কাজে দিবে। শুনে রাখতে পারেন, বা আপনারা আপনাদের ফেসবুক এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই কথাগুলো লিখতেও পারেন। সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো জনাব তারেক রহমান সাহেব, আপনি যে ইউরোপে ছিলেন, আমিও সেম। সুতরাং এখানে জানেন যে আমরা কেউ কাউকে স্যার ডাকি না। এখানে কেউ কাউকে স্যার ডাকে না, সরাসরি নাম ধরে ডাকে, মিস্টার অমুক, মিস্টার তমুক। তো সেই হিসাবে হলো আমি আপনাকে সরাসরি, যেহেতু দুজনই বাঙালি আর বয়সও অনেক সিনিয়র, সুতরাং আপনারে আর আমি নাম ধরে ডাকলাম না, ভাই বলেই সম্বোধন করলাম। এটা আপনার যদি মনে কষ্ট হয়, তাতে আমি বলবো যে আপনি 17 বছর যে ইউরোপে ছিলেন তার ছিটে ফোঁটা আপনি পাননি। আর যদি আপনার মনোকষ্ট না হয়, তাহলে বলবো যে ব্রাভো, আপনি অনেক কিছুই নিতে পেরেছেন। তো তার মধ্যে আপনাকে একটা জিনিস ধন্যবাদ দিব, মানে কি, 20% ধন্যবাদ দিব। 100% দেওয়ার মতো এখনো সময় আসেনি। সেটার মধ্যে হচ্ছে যে আপনি যে প্রোটোকলের গাড়ি কমিয়েছেন, এটার জন্য যেমন আপনাকে ধন্যবাদ। তবে একটা জিনিস আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে যে এরশাদ সাহেব একসময় বলেছিলেন যে উনি সাইকেলে করে সংসদে যাবেন, অফিস করবেন, সব কিছু সাইকেলে করে যাবেন এবং আসবেন। এটা উনি শুরুও করেছিলেন প্রথম 1 মাস করার পরে। এরপরে ওনার জন্য মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে সব কিছু আসলো, এটা ভুলে গেল। এক সময় আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, উনিও সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো ট্রাফিক সিগন্যালে ওনার জন্য কাউকে আটকানো হবে না, উনিও সমান্তরে পাবলিকলি যাবেন। সেটা কিছুদিন চলেছিল। এরপরে সম্ভবত এই যারা ঘিরে ধরা আর কি একটা সরকারকে, তাদের কারণে সেটা বাতিল হয়েছে। লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত কষ্ট পেয়েছে। সেই জায়গায় আপনি বলেছেন যে আপনিও ট্রাফিক সিগন্যাল সেমভাবে যাবেন। তো সেইভাবে আপনি যদি যান, তাইলে এটার জন্য আপনি সারা বাংলাদেশের সবার কাছে ভাবা পাবেন। কেউ কাউকে মারবে না, এটা বাংলাদেশ। এইখানে আপনি যদি ওই খোলা আপনার নিজের গাড়িতেও যান, ফ্ল্যাগও না থাকে, তাতেও আপনারা কেউ এখানে স্নাইপার দিয়ে গুলি করে মাইরা ফেলাবে না। এগুলা ভুল কথা। একটা দুইটা গাড়ি থাকতে পারে, পুলিশি গাড়ি, বা আপনি সিগনালে কাউকে দাঁড়া করানোর প্রয়োজন নাই, আপনি এমনি যেতে পারেন। সুতরাং এগুলো যদি আপনি যদি সত্যিকার অর্থে করেন, তাহলে এটার জন্য আপনি বাহবা পাবেন, এতে কোনো ভুল নাই। তো এখন আসা যাক যে আপনাকে যে বলছি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে সাবধান।
ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে সাবধান, সেটার কারণ হচ্ছে দেখেন, শুধু ভারত না, বাকি কথাগুলো সারা বিশ্ব নিয়ে আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যে আজকের ইত্তেফাক পত্রিকার একটা ফটোকার্ড দেখেছি, আমি জানি না সত্য কি মিথ্যা, এটা এখনো আমি জানি না, হয়তো মিথ্যা হতে পারে। সেখানে বলা হচ্ছে যে ভারত আপনার সম্মানে ভিসা সেন্টার চালু করে দিচ্ছে এবং বাংলাদেশের সমস্ত ভিসা সকলকে ভিসা দিবে। তো এটা যদি সত্য নয় তাহলে বলো যে বট বাহিনী মানে জামাত ইসলাম এটা করছে যাতে আপনার বিরুদ্ধে একটা ভারত বিদ্বেষী একটা মনোভাব আবার চাঙ্গা করতে পারে যে তারেক ভারতের দালাল। সেই জায়গায় আপনাকে সর্বপ্রথম যেটা খেয়াল করতে হবে, বাংলাদেশের এম্বাসি দিল্লি, কলকাতা সহ আরও যেসব অঞ্চলে ভারতে আছে বাংলাদেশের এম্বাসি এম্বাসি এবং কনসুলেটগুলো, সেখানে কলকাতার একটা নামই নেই, বাকি আর নাম নিতে হবে না, আপনি পুরোটা এরপরে হিসাব করলে বুঝে যাবেন। যা তারিখ চয়ন কলকাতায় আছে আমাদের বাংলাদেশ এম্বাসিতে, ফুলফিল জামাতি। তো এই ধরনের বাংলাদেশের যতগুলো এম্বাসি বা কনসুলেট ভারতবর্ষে আছে তার 80% কর্মচারী সব জামাতি, এবং এরা সব গত 17-18 মাসে ওখানে গেড়েছে, আবাসস্থল গেড়েছে। এরা কন্টিনিউ একটা আপনার সাথে গ্যাঞ্জাম লাগায় রাখার জন্য ইনফ্লুয়েন্স করতেই থাকবে। সুতরাং আপনার প্রথম যেটা দায়িত্ব, যেহেতু ভারত আমাদের একদম পার্শ্ববর্তী রাষ্ট্র, সেইখান থেকে একদম পিয়ন থেকে শুরু করে হাই কমিশনার পর্যন্ত সবগুলোকে অ্যাট এ টাইম তুলে আইনা নতুন করেন, যেগুলো আপনার দলের বা আপনার কথা শুনবে। ঠিক সেমভাবে সারা পৃথিবীতে যেমন মিডল ইস্ট এবং ইউরোপ, আমেরিকা আমেরিকা ইউরোপ এবং মিডল ইস্ট, এইখানেও সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে একটা দিনের সিঙ্গেল দিনেরও কোনো ইয়ে না দিয়ে সবগুলোকে নিয়ে আসেন বাংলাদেশে ঢুকাই আপনার নতুন লোক দেন। কিন্তু আপনি যদি এটা একটা বেস নিয়ে আসবেন বিমানে, আর একটা বেস ঢুকবে, সেম এরকম করুন যে 6 থেকে 8 ঘন্টার ভিতরে আপনার এই বেস ঢুকতেছে, ওই বেস ছেড়ে বের হয়ে যাবে। এখন আপনি বলবেন, ভাই এটা করতে গেলে তো অনেক সমস্যা আছে, কাজ কাম, না না না, দরকার বৃহস্পতিবার রাতে সবগুলোরা পাঠাবেন, ওরাও বৃহস্পতিবার ওখান থেকে উঠবে, শুক্রবারে যে ওরা নতুন অফিস নতুন সব কিছু নিয়ে নেবে। এখানে তো আবার এটাও করতে পারেন যে আপনি সব জায়গায় নতুন নতুন অ্যাম্বাসেডার যারা আছেন বিভিন্ন দেশে, সেখানে আপনার বিএনপির মধ্যে অ্যাম্বাসেডার আগে 2 দিন আগে পৌঁছাতে পারেন, এরপর সমস্ত কর্মচারী একসাথে। যদি এটা না করেন তাহলে আপনার জন্য বিপদ আছে। আমরা এর আগে বহুবার বাংলাদেশের সরকার যখন শেখ হাসিনা ছিলেন বহুবার বলেছি, চেষ্টা করেছে, হয়নি। সব জায়গায় জামাতিদের দখলে ছিল, এমনকি বাংলাদেশ এম্বাসি, আমি ধরেন ফ্রান্সে ছিলাম 99% জামাতি, ইংল্যান্ডে 99% জামাতি, এই জার্মান, বেলজিয়াম, ইটালি, এমন কোনো হেন জায়গা নাই যেখানে পিয়ন থেকে সুপিরিয়র পর্যন্ত জামাতি ছিল না। তো অ্যাম্বাসেডার বা ফার্স্ট সেক্রেটারি আওয়ামী লীগের ছিল, কিন্তু তারা কি করবে, সব কিন্তু পয়সার খাক্কর। ওই জামাতিরা যেমনে বুঝাইতো উপরেও পয়সা খেয়ে সেম কাজ করতো, এদের কোনো চরিত্র নাই। সুতরাং এরা কি করছে, এরা সারা দিন রাত বৈশা ওখানে মিটিং, ইফতার, বনভোজন করে করে ওরা আওয়ামী লীগের বিরুদ্ধেই কাজ করছে। সুতরাং সেই জিনিসটা এই মুহূর্তে আপনাকে বললাম, আমরা আওয়ামী লীগ আমল বলেছি, তারা শুনে নাই। কেন শুনে নাই? কারণ হচ্ছে যে ওই যে বিএনপির ভিতরে যেমন 30% জামাত রয়েছে, আওয়ামী লীগের ভিতরে 30% জামাত আছে, কিন্তু জামাতের ভিতরে বিএনপি বা আওয়ামী লীগ নেই। সুতরাং ওই 30%ই সুবিধাভোগী, এরা যায় এই কাজ করছে। এখন আপনি যদি এগুলো ঠেকাইতে না পারেন তাহলে আপনার মসনদ বা গদি বেশি দিন থাকবে না। আপনার হঠাৎ করে দেখতে পাচ্ছেন জুলাই চনদ, এইটা যদি না মানেন রেমিট্যান্স বন্ধ, মিডল ইস্ট থেকে শুরু হয়েছে এটা। ইটালির 2-1 জন হলো মিডল ইস্ট, তার কারণ হচ্ছে মিডল ইস্টের লোকজন ম্যাক্সিমাম এরা আমাদের ভাই, এদের আসলে শিক্ষাগত যোগ্যতা খুব একটা নাই, এদেরকে যেভাবে বুঝায় সেভাবেই বুঝে এই পুরোটাকে এই জামাতি বাহিনী, এম্বাসি আলারা, জামাতি বাহিনী আলারা এটারে ক্যাপচার করে রাখছে। সুতরাং এইসব জায়গা থেকে আপনার যতক্ষণ পর্যন্ত না এই কূটনীতিক, এনএসআই এর ডিরেক্টর যাদের যাদের বসানো হয়েছে গত 18-19 মাসের সবগুলোর উইথড্র না করেন, আপনার বিপদ আছে। আপনার 18 মাস কেন, আপনি প্রয়োজনে এখন একদম সব পুরো ফ্রেশ দেন, একজন লোকও রাইখেন না, সব ফ্রেশ দেন। আপনাদের আমলও কারা কারা ছিল, তাদের মধ্যে কারা কারা জামাতি ছিল, কারা কোন ধরনের ছিল, এটা কিন্তু বুঝবেন আপনারা, সেইখান থেকে তুলে নেন। কারণ হচ্ছে যে আমি আপনাকে এই বুদ্ধিটা দিচ্ছি এই জন্যই
আপনারা তো বলতে পারেন যে আমি তো আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের দালাল, তো আমি কেন বিএনপির এই বুদ্ধি বিপদে, না না না। ঘটনা হচ্ছে যে আমি আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের ভোট দিই, সব ঠিক আছে, মাগার আমি আবার ভাই চরম জামাত বিদ্বেষী, চরম মৌলবাদ বিদ্বেষী। মানে আমার যদি ক্ষমতা থাকতো পৃথিবীতে কোনো পারমাণবিক বোমা মাইরা মৌলবাদ শেষ করা যাইতো, আমি সেটাই করতাম। সুতরাং আপনি এগুলা এখন এইটার জন্য প্রয়োজন আপনার যদি দরকার হয় না, যে মোসাদের সাথে হাত মিলান, মোসাদের লোকজন দিয়ে খবর নেন কোনটা কোনটা, সব পেয়ে যাবেন। আপনার লোকজনই জানে কে কে জামাতি, এদের সবগুলো উইথড্র করেন। আর ভারত থেকে সর্বপ্রথম আপনার অলরেডি 3 দিন 4 দিন কেটে গেছে, আপনি অলরেডি 3-4 দিন অফিসও করেছেন, এখনই আপনি ক্যাশ প্রোগ্রামে নামেন, ভারতের সবগুলোরে তুলে আনেন। এবং তারিখ চয়ন, আপনাকে বারবার বলছি, তারিখ চয়ন, তারিখ চয়ন, আরও অনেক যা আছে এগুলো সব জামাতের, এদের উঠান। তা না হইলে এই রমজান মাস যাবে, আপনি একটু শান্তিতে থাকবেন, কিন্তু আগামী মার্চের শেষ থেকে এপ্রিল আপনার জন্য হয়ে যাবে পথের কাটা। আর এই যে 21শে ফেব্রুয়ারি নিয়ে বললাম যে আপনাকে কিছু জিনিস আমার দৃষ্টিকটু লেগেছে, সেটা হচ্ছে দেখেন, এই রুমিনা ফারহান আপনার নিজের দলের মহিলা ছিল, গত 17 বছর ব্যাপক চিল্লাইছে আপনাদের জন্য, বহুত ইজ্জত বেইজ্জত গেছে। সে হয়তো এখন স্বতন্ত্র প্রার্থী, যেহেতু আপনাদের এই নির্বাচনটা ছিল মামু ভাইগনার নির্বাচন, সুতরাং স্বতন্ত্র প্রার্থী দ্বারা সে হয়েছে, 3 দিন পরে হোক 3 মাস পরে হোক সে আবার দলে ফিরে যাবে আপনারা ডাক দিলেই। তারে আজকে যেভাবে বেজ্জতি করলেন, ফুল দিতে দিলেন না, এটা মনে হয় না ঠিক, কারণ ওনারা মুক্তিযুদ্ধের সপক্ষেরই শক্তি, জামাত করে নেই এই মহিলা বা এর পরিবার, জামাত করে নেই। আর এনসিপির যেসব পান্ডাগুলো আছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, অমুক তমুক, 1000 কোটি টাকা দুর্নীতি করছে, এদের বিরুদ্ধে অতি সত্বর পারলে আগামী 72 ঘন্টার ভিতরে দুদককে চালু করেন এদের ধরতে, দেখবেন যে আপনার পথের কাটা অনেক শেষ হয়ে গেছে। কারণ দুদক যদি একবার ধরা শুরু করে, আপনাকে একটা কথা স্মরণ করে দিই, সেই 2001-11-এর কথা, 7-8-এর পরে রাস্তায় রাস্তায় টাকা ফেলে গিয়েছিল দুর্নীতিবাজরা, মনে আছে ভাই? আপনার দলেরই ছিল ম্যাক্সিমাম, 90% আপনার দলের, 10% সব দলের, কিন্তু ছিল। এখন যদি দুদক দিয়া সেম একটা কাজ করাইতে পারেন 15 দিনের ভিতরে, আপনি দেখবেন যে এই যে দুর্নীতিবাজ যেগুলো কাউ কাউ করতে সব ভাগবে। যারা গত বছর কোটি টাকার ইফতার করাইয়াছিল, ধরেন এএনসিপিরে ধরেন কিভাবে ওই যে এত বিশাল সুবিশাল অফিস কিভাবে করেছে, কে সেই অফিস দিয়ে, তাদের ধরেন অনেক কিছু বাইরে যাবে। ডিসি, এসপি, এদের তালিকা কিছু দিয়েছি, এখনো কিছু আছে, আপনার যদি প্রয়োজন পড়ে আমি আরো দিব। কিন্তু জামাত ঠেকান, জামাত না ঠেকাইতে পারলে হবে না। আর জামাত ঠেকানোর জন্য এখন আপনার দলের নেতাকর্মীরা আসলে সবাই বুঝে কিনা তাও জানি না, নাও বুঝতে পারে, জিদও থাকতে পারে যে 17 বছর আমরা, কিন্তু সবাই শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। টুকটাক কিছু কিছু জায়গায় যে একদম হয় নাই মারামারি তা না, আওয়ামী লীগের সাথে হয়েছে, কিন্তু সবাই শান্তিপূর্ণ অবস্থানে একটা ছিল, সবাই যার যার ব্যবসা বাণিজ্য করছে, অন্তত চলছে। এখন জামাত ঠেকাইতে হলে আর এনসিপি ঠেকাইতে হলে আপনার একার দ্বারা, আপনার এই পার্টির দ্বারা সম্ভব হবে না। সুতরাং আমাদেরকেও মাঠে আসতে হবে, আমরাও মাঠে নামবো। আমাদের শত্রু আপনারা না, আমরা আপনাদের পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বী, কিন্তু আপনারা আমাদের কমন শত্রু হচ্ছে যে জামাত ইসলাম এবং এনসিপি। একটা কথাই মনে রাখেন, শত্রুর শত্রু বন্ধু হয়ে যায়। আমাদের দুইজনেরই কমন শত্রু এইটা, আর আমাদের দুইজনেরই কমন প্রবলেম এই এনসিপি পান্ডাদের জুলাই চনদ, সনদ তো কয়না হেরা, এরা হলো সনদ, মানে ইসলামিক ভাবধারা। এই জুলাই চনদ, আপনি জুলাই চনদ করবেন না, আপনি 31 দফা করেন, সংবিধান সংশোধন করে 31 দফার উপর আপনি দেশ চালান, আমার কোনো প্রবলেম নেই, মাগার এই কোনো সনদ মনদ না। সুতরাং আমরাও এসে যাব। তো আপনার প্রথম যে কাজটা বললাম সেটা হচ্ছে যে এম্বাসিগুলো থেকে এই জামাতি বেসটাকে পুরাটা পুরাটা, আপনি মনে করেন না যে একজন অমুক আমার বিএনপি, অমুক আমার, না না না, ওই চিন্তা এখন আর করেন না। আগে একবার সরাইয়া তারপরে যাইয়া দেখেন ফুল বেস, বেস টু বেস। এবং ইন্ডিয়া থেকে তো প্রথম সরাবেন, যদি ইন্ডিয়া থেকে না সরান, এই যে আপনি যা চিন্তা করছেন যে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক করবেন অমুক তমুক, সব বাগড়া বাজাবে তারা, তারা বাগড়া বাজাইতে ওস্তাদ। সুতরাং এদের প্রতিহত করতে হইলে পেটে লাথি মারেন, যখন পেটে ভাত থাকবে না, জামাত